নমস্কার, কি হতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। প্রত্যেক শুক্রবারের মতো কি হতে চাই আরো একবার হাজির আপনার সামনে। কলকাতা দূরদর্শন এবং জেআইএস গ্রুপ যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আপনার সামনে নিয়ে আসে প্রত্যেক শুক্রবার, যেখানে ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি, যা হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চাকরিতে তার কি ভবিষ্যৎ, শিল্পের দিকে, ইন্ডাস্ট্রির দিকে কি ভবিষ্যৎ, সে নিয়ে আলোচনা করার জন্য দুজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। তাদের সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আছেন কল্যাণ মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ডক্টর সুধীর চন্দ্র সুর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন অরিন্দম চক্রবর্তী, ডিরেক্টর অ্যান্ড সিইও, হার্টন কনসালটেন্সি এবং ইন্টারন্যাশনাল অটোমোবাইল এক্সপার্ট। নমস্কার স্যার, অনেক স্বাগত আমাদের স্টুডিওতে, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি প্রথমে একটু কল্যাণ স্যারের কাছে আসবো। স্যার, এই যে অটোমোবাইল কথাটা এখন বহুল ব্যবহৃত, যাকে বলে কথায় কথায় এই কথাটা প্রয়োগ শোনা যায়, কিন্তু আমি বইয়ের ডেফিনেশন চাইছি না, কিন্তু সহজ ভাষায় কাকে বলে অটোমোবাইল যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এই যে অটোমোবাইল, এই যে কথাটা আছে, এটা এই যে দেখুন দুটো কথা, একটা হচ্ছে অটো, একটা হচ্ছে মোবাইল। অটো মানে হচ্ছে কি স্বয়ংক্রিয়, মোবাইল মানে কি যার মোবিলিটি আছে, মানে ভ্রাম্যমান বা চলমান। তা দুটোকে যদি আমি একসঙ্গে করি তাহলে দেখবেন কি হবে, স্বয়ংক্রিয় চলমান। তার মানে হচ্ছে কি যে স্বয়ংক্রিয় চলমান যে যান, সেটাকে নিয়ে সেটা হচ্ছে আমার অটোমোবাইল, স্বয়ংক্রিয় চলমান যান। স্বয়ংক্রিয় চলমান যান বাংলা ভাষায় বলতে গেলে মোটামুটি তাই। একদম। যারা আমাদের দেখছেন এই মুহূর্তে দূরদর্শনের পর্দায়, তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের দুটি টেলিফোন নম্বর রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর প্রতি আপনার যদি আগ্রহ থাকে বা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি রাখতেই পারেন। আমাদের যারা এক্সপার্টস রয়েছেন স্টুডিওতে, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের দুটো টেলিফোন নম্বর মনে করিয়ে দিই, 29712073 আর 29712075। নিচে যে স্ক্রোল যাচ্ছে সেখানেও মাঝে মধ্যে এই টেলিফোন নম্বর আপনি দেখতে পাবেন। শুধু একটা কথা মনে রাখবেন, যখন আপনি ফোন করবেন সেই সময় আপনার যে টেলিভিশনের ভলিউম সেটাকে মিউট করে দিতে ভুলবেন না, নাহলে কিন্তু ডিস্টারবেন্স তৈরি হবে, প্রত্যেকেরই অসুবিধা হবে সেক্ষেত্রে। তাই যখন আপনি ফোন করবেন, টেলিভিশনের যে ভলিউম সেটাকে প্লিজ মিউট করে দিতে ভুলবেন না। আমি একটু অরিন্দম স্যারের কাছে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে অটোমোবাইল কাকে বলে, আমরা শুনলাম কল্যাণ স্যারের কাছ থেকে, তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টা ঠিক কি? ওকে, আমি কল্যাণবাবুর ডেফিনেশনটা টেনে আর একটু ব্রড করছি। অটোমোবাইল জিনিসটার মধ্যে যে ইন্ডাস্ট্রির মধ্যে আসে সেটাকে আমরা বলি অটোমোটিভ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রির মেন কাজ হচ্ছে ডিজাইন, অপারেশন, ম্যানুফ্যাকচারিং, সেলস অফ অটোমোবাইলস। এর মধ্যে একটি পার্ট হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা বেসিক্যালি ট্র্যাডিশনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। এখন যুগের সাথে এটা আইটির একটা পার্ট হয়ে উঠেছে, বিকজ স্বয়ংক্রিয় গাড়ি আসছে, অনেক কিছু গাড়ি আসছে এর মধ্যে থেকে। অটোমোটিভ ইঞ্জিনিয়ারদের বেসিক কাজটা হচ্ছে ডিজাইন অফ নিউ ভেহিকেলস, মেনটেনেন্স অফ নিউ ভেহিকেলস অ্যান্ড তাদের প্রেসক্রাইবড সেফটি এবং স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করা। এদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফোকাস করে অ্যাপ্লিকেশন, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের উপরে। ওকে ওকে, তো এই হলো মোটামুটি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং তার অধীনের যে অংশগুলো। এক্স্যাক্টলি। আমি একটু কল্যাণ স্যারের কাছে আসবো। স্যার, আমরা একটু পড়াশোনার দিকে আসি। যারা আমাদের দেখছেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এবং তাদের অভিভাবক থাকতে পারেন, তাদের অনেক প্রশ্ন থাকে এ নিয়ে। তো বিটেক এবং ডিপ্লোমা সাধারণত দুভাবে পড়া যায় এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো এতে ভর্তি হওয়ার জন্য কি প্রসিডিয়ার, বিটেকে ভর্তি হওয়ার কি প্রসিডিয়ার, বা ডিপ্লোমা কোর্স কেউ যদি করতে আগ্রহী হয় তার জন্য কি প্রসিডিয়ার, আর কার কি যোগ্যতা লাগে তার জন্য, সেটাও যদি একটু বলে দেন। আচ্ছা আচ্ছা, বিটেকে যখন হচ্ছে বেসিক্যালি হচ্ছে লাগে হচ্ছে কি 10+2 স্ট্যান্ডার্ডে আমাকে পাস করতে হবে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেটাকে বলি হায়ার সেকেন্ডারি। ঠিক। তো এখানে হচ্ছে মিনিমাম আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই যে তিনটে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটে কম্পালসারি সাবজেক্টে মিনিমাম ন্যূনতম 45% পেতে হবে। হলে পরে তবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এটা পরীক্ষা হয়, সেই পরীক্ষা অ্যাপ্লাই করে সেই স্টুডেন্টটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারে। এছাড়া আরেকটা পরীক্ষা হয় অ্যাম্পাই, ঠিক আছে, সেই অ্যাম্পাই পরীক্ষাটাতেও কিন্তু অ্যাপ্লাই করে পাস করে কাউন্সেলিং করে সে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু অ্যাডমিশন নিতে পারে। আর ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে একটু আলাদা। ডিপ্লোমাটার জন্য হচ্ছে ক্লাস 10 পাস করার পর 35% মার্কস নিয়ে যদি কোনো স্টুডেন্ট 10 পাস করে, ন্যূনতম আর কি 35% মিনিমাম যদি ক্রাইটেরিয়া যদি পায়, তাহলে সে কিন্তু ডিপ্লোমার জন্য এলিজিবল। শুধু সেখানে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন
ফর পলিটেকনিক একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটাতে যদি পাস করে উত্তীর্ণ হলো, কাউন্সিলিং অ্যাটেন্ড করলো, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবে। অর্থাৎ ক্লাস 12 পাস করে কেউ বিটেক করতে পারে এবং ক্লাস 10-এ কেউ যদি 35% স্কোর করে তারপর সে পলিটেকনিক পরীক্ষার মিনিমাম যদি 35% স্কোর করে সেখানে তারপর পলিটেকনিক যে পরীক্ষা আছে তার মাধ্যমে সে ডিপ্লোমা কোর্সটা করতে পারে। একদম। আমরা মোটামুটি জেনে নিলাম যে কিভাবে কোন কোর্সে ভর্তি হওয়া যায়। আমি একটু অরিন্দম স্যারের কাছে আসবো। স্যার, আজকাল একটা কথা খুব শোনা যায়, ইভি বা ইলেকট্রিক ভেহিকল, তো তার ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আমাদের যে ভারত সরকার তারাও বড় পরিমাণে সাবসিডি দেবেন বলে শোনা যাচ্ছে যারা ইলেকট্রিক ভেহিকল ব্যবহার করবেন সেক্ষেত্রে। তো ইলেকট্রিক ভেহিকল জিনিসটা কি এবং এর প্রভাব কত দূর পড়তে চলেছে আগামী দিনে যদি একটু বলেন। ওকে, দেখুন, আমরা তো আপনি যখন এই ওয়ার্ডটা আলাদা করে বললেন ইলেকট্রিক ভেহিকল, মানে আপনি এটা ট্র্যাডিশনাল গাড়ির মতো নয় যেটা আমাদের ডিজেল বা ফসিল ফুয়েলে চলে। ইলেকট্রিক ভেহিকেল এমন একটি যান যেটা বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হয়। এখন এটাতে হচ্ছে কি যে এবং এর মধ্যে একটি ব্যাটারি থাকে যেটা একটা এক্সটার্নাল সোর্স থেকে তার পাওয়ারটা ড্র করে। এখন ইভির মধ্যে আমার মধ্যে একটা ইলেকট্রিক মোটর থাকে যেটা বাইরে থেকে, যেটাকে অল ইলেকট্রিক ভেহিকেল বলা হয়। এবার এর মধ্যে ক্যান বি মানে পাওয়ারটা আসে মেন ইলেকট্রিসিটি একটা জায়গা, একটা সূত্র থেকে, থ্রু ইন্টারনাল কম্বাসশন। এখন দেখুন, এখন ওয়ার্ল্ড আরও ক্রমশ এনভায়রনমেন্ট কনসিয়াস হচ্ছে, এর মধ্যে থেকে আমার এমিশন নর্মসগুলো স্ট্রিক্টার হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে, না হয়ে উপায় নেই। হ্যাঁ, এখন ইভি হওয়াতে তার দূষণটা একটু কম হবে, তা আমার গাড়িগুলোর সেটা একটা বড় প্রভাব ফেলবে। গাড়িগুলোর মানে গভর্নমেন্টের থেকে প্রেশার আসবে, এতে তার থেকে সাবসিডি দেওয়া হবে। আমি নেক্সট সারা পৃথিবীতে যা দেখেছি সেখানে অনেক, ইউরোপে তো ইলেকট্রিক ভেহিকেল মেজরিটি এখন হয়ে যাচ্ছে, লোকে কিনতে বললে ইলেকট্রিক হয়। আমাদের দেশে ইলেকট্রিক ভেহিকেল শুধু বললে হয় না, তার চার্জিংয়েরও একটা ব্যাপার থাকে, রাস্তায় আপনার চার্জ শেষ হয়ে যেতে পারে, সেটারও একটা ইনফ্রাস্ট্রাকচার। যেমন কিছু দূর গিয়ে আমরা পেট্রোল পাম্প পাই, চার্জিং স্টেশন হতে হবে। এক্স্যাক্টলি, চার্জিং স্টেশন না, প্রত্যেক 100, 200, 300 মিটারে চার্জিং স্টেশন থাকা দরকার, আপনার বাড়ির কাছে দরকার, বাড়িতে প্লাগ ইন দরকার। এইগুলো একটা খুব ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার। শুধু গাড়ি বানানো নয়, ইনফ্রাস্ট্রাকচার অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপনার। স্যার, এখান থেকে আমার আরেকটা প্রশ্ন মাথায় আসছে যে ফসিল ফুয়েলের গাড়ির যে মোটামুটি কিরকম প্রাইস হতে পারে, আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, দীর্ঘদিনের পুরনো ইন্ডাস্ট্রি, কিন্তু সেই তুলনায় ইভি তুলনায় নতুন ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষে এটা গ্রোয়িং আর কি, বা ডেভেলপ করতে শুরু করছে সবে আর কি। তো সেক্ষেত্রে প্রাইস রেঞ্জ মানে আমরা কিরকম দেখুন, মানে কতটা ডিফারেন্স হবে? এইটা জিনিসটাতে ইভি গাড়ি এক্সপেন্সিভ হবে, এর থেকে 10-15% এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনার মেনটেনেন্স কস্ট অনেক কম হবে, কারণ মুভিং পার্ট, মেকানিক্যাল পার্ট খুবই কম। আগে যেটা অটোমোবাইল বলতেই আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতাম, এখন সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিতে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? সো এখানে মেকানিক্যাল পার্টটা কম, সেহেতু তো আপনার মেনটেনেন্স খরচা আপনার অর্ধেকেরও কম হবে বেসিক্যালি। মানে শুরুর খরচটা হয়তো বেশি পড়বে, কিন্তু মেইনটেনেন্স চার্জ এবং তার লনজিভিটি এবং তার রিসেল ভ্যালুটা আপনি অনেক বেটার পাবেন। আরেকটা কথা আমার স্যার মনে হয় যে এই ইলেকট্রিক ভেহিকল প্রসঙ্গে যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং লিথিয়াম আয়ন ব্যাটারি বোধহয় খুব একটা ইন্টিগ্রাল পার্ট ইভির ক্ষেত্রে। তো লিথিয়াম এই প্রোডাক্টটাও বোধহয় এই যে এটাও একটা তো মাটির নিচ থেকেই পাওয়া একটা জিনিস, এবং এটা কতটা দেশের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডেভেলপ করতে পারবে না, বিদেশের উপর থেকে আসতে হবে। কালকে এলো না আমার পুরো ইন্ডাস্ট্রি, মাঝখানে চিপের জন্য যে গন্ডগোলটা হয়েছিল, চিপটা একটা জায়গা থেকে তৈরি হয়, তার জন্য পুরো ইন্ডাস্ট্রি বসে গেছিল। এই জিনিসগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা বিরাট ব্যাপার এইখানে আমার ইলেকট্রিক ভেহিকেল ডেভেলপমেন্টে। সেটা দেশের শুধু গভর্নমেন্টের ট্যাক্স বেনিফিট দেওয়া নয়, তার চার্জিং নেটওয়ার্ক, তার ব্যাটারির কেমিক্যাল পার্ট, তার লোকজনকে ট্রেন করা যে কিরম করে আমার গাড়িগুলোকে সার্ভিস করব, এটা তার স্পেয়ার্স অ্যাভেলেবিলিটি একটা বিরাট অংশ। আমি একটু কল্যাণ স্যারের কাছে ফিরে আসবো। আমরা ইলেকট্রিক ভেহিকেলের কথা শুনলাম, কিভাবে গ্রো করছে ইন্ডাস্ট্রিটা এবং কোন কোন দিকে চ্যালেঞ্জ আসতে পারে সেটা অরিন্দম স্যার আমাদের একটু বোঝালেন। কল্যাণ স্যার, আপনি আবার একটু আমরা পড়াশোনার ক্ষেত্রে ফিরে আসি। আপনি একটু আগে ডিপ্লোমা এবং বিটেকের কথা বলছিলেন। তো ডিপ্লোমা কেউ করলো, কেউ হয়তো মিনিমাম 35% স্কোর করার পরে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলো, এবং তারপর মনে হলো যে না, আমি ডিপ্লোমা করার পর আমি বিটেক করব। সেই কি অপরচুনিটিস রয়েছে এবং তার জন্য কি প্রসিডিয়ার যদি একটু বলেন। হ্যাঁ, যদি অটোমোবাইলে যদি কেউ ধরুন বিটেক করলো, মানে ডিপ্লোমা কমপ্লিট করলো, ডিপ্লোমা কমপ্লিট করার পর তাহলে সেখানে হচ্ছে কি তাকে ন্যূনতম আবার সেই একটা ব্যাপার যে 45% তাকে ডিপ্লোমাতে পেতে হবে মিনিমাম। মানে ওভারঅল 3 বছর যে ডিপ্লোমাটা, সেই 3 বছর ডিপ্লোমায় ওভারঅল তাকে 45% মিনিমাম পেতে হবে। যদি সে 45% মিনিমাম পায়, তখন সে আবার একটা পরীক্ষা হচ্ছে WB জিলেট,
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারালস ইঞ্জিনিয়ার্স টেস্ট, এই যে পরীক্ষাটা হচ্ছে WB জিলেট, এই পরীক্ষাটার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। সেমভাবে এই পরীক্ষাটা অ্যাপ্লাই করার পর পরীক্ষাটা যখন হলো, পাস করলো, কাউন্সেলিং করলো, তখন আবার সেমভাবে বিটেক ইন অটোমোবাইলে অ্যাডমিশন নিতে পারবে। এবং এখানে অ্যাডমিশনটা হবে হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে। ওকে, বিটেক 4 বছরে, কিন্তু সে ফার্স্ট ইয়ারে না হয়ে সেকেন্ড ইয়ারে হবে। ফার্স্ট ইয়ারটা সে পড়তে হবে না, কারণ তার অলরেডি ডিপ্লোমাটা। আপনি কি সাজেস্ট করবেন কোন স্টুডেন্ট যখন সে ডিপ্লোমা কমপ্লিট করছে, আপনি কি তাকে বলবেন যে না তুমি বিটেকটা করে নাও, নাকি বলবেন যে ইটস ওকে ডিপ্লোমা নিয়ে করা, ইটস ওকে, মানে ঠিক আছে, কি সাজেস্ট করবেন? আমি হলে বলবো যে অবশ্যই যে ডিপ্লোমা কমপ্লিট করেছো, কমপ্লিট করার পর গো ফর বিটেক। মানে তাহলে সে চাকরির ক্ষেত্রে অনেকটা এক্সট্রা এজ পাবে। হ্যাঁ, শুধু চাকরির ক্ষেত্রে মানে কি সরকারি বেসরকারি দুদিক দিকেই কিন্তু সে লাভবান হবে অনেক দিক থেকে, এবং তার যে প্রমোশন সেগুলো পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। অবশ্যই। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে এই কোর্স করার পরে কোন কোন ফিল্ডে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করার পরে কোন কোন ফিল্ডে চাকরির সুযোগ রয়েছে? একটু আগে আমাদের অরিন্দম স্যার বলছিলেন এখন ইন্ডাস্ট্রিটা অনেক অন্যরকম হয়ে যাচ্ছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে আইটি এসে যাচ্ছে, আরো অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর পার্ট যুক্ত হয়ে যাচ্ছে। তো এই ইঞ্জিনিয়ারিং করার পরে কোন কোন ফিল্ডে তার কাজের সুযোগ রয়েছে? দেখুন, প্রথমত যদি আমি গাড়িটাকে একটুখানি ভালো করে দেখি, দেখবেন গাড়ির একটা হুইল, সেটা একটা ম্যানুফ্যাকচারিং করে কিছু আমাদের বহুজাতিক সংস্থা আছে, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, সেইখানে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার রিক্রুটেড হয়। আচ্ছা, তারপর হচ্ছে পুরো যে গাড়ির যে পুরো ম্যানুফ্যাকচারিং, অনেক 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 আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে, সেখানে অটোমোবাইল ইঞ্জিনিয়ার রিক্রুটেড হয়। আচ্ছা, এছাড়া হচ্ছে কি দেখুন, আমাদের যে ইঞ্জিনে একটা লুব্রিকেন্ট ইউজ করা হয়, লুব্রিকেন্ট, তো লুব্রিকেন্ট যারা ম্যানুফ্যাকচার করছে, মানে লুব্রিকেন্ট যারা তৈরি করছে, সেখানেও কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার রিক্রুটেড হচ্ছে। এটা শুধুমাত্র গেল হচ্ছে অটোমোবাইলের দিক দিয়ে। এবার ধরুন অটোমোবাইলের হচ্ছে কি 2 হুইলার বেসড কিছু কোম্পানি আছে, কিছু 4 হুইলার বেসড কোম্পানি আছে, কিছু কমার্শিয়াল ভেহিকেল কোম্পানি আছে যারা ধরুন বাস, ট্রাক এইগুলো ম্যানুফ্যাকচার করছে। আবার কিছু আছে আরও মানে আর্থ মুভিং ইকুইপমেন্ট, হ্যাঁ, মানে ধরুন আমাদের সোভেল, হ্যাঁ, রোড রোলার, এই যে ধরুন রাস্তার যে কাজ বা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এইগুলোর, বা ফার্মের জন্য যে মেশিনারি, এইগুলো যারা ম্যানুফ্যাকচার করছে, সেখানেও কিন্তু অনেক অটোমোবাইল ইঞ্জিনিয়ার কিন্তু রিক্রুটেড হয়। ঠিক আছে, এটা তো গেল একটা বেসিক। এছাড়া হচ্ছে আপনার যদি চলে আসি সরকারির দিক দিয়ে, যদি আপনি সরকারি দেখেন দুটো ভাগ হবে, একটা হচ্ছে বেসরকারি, একটা হচ্ছে একটা হচ্ছে সরকারি দিক দিয়ে, একটা হচ্ছে রাজ্য সরকারি, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে হচ্ছে দেখুন, যেমন হচ্ছে আপনার রেলের ক্ষেত্রে অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, সিনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স যেগুলো হয়, যেমন হচ্ছে এরকম ডিফারেন্ট দেখবেন কেন্দ্রীয় স্তরিক যে ইন্স্যুরেন্স যেগুলো আছে, তারাও কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারকে রিক্রুট করে। আবার রাজ্য ভিত্তিক কিন্তু হেলথ ডিপার্টমেন্টে রিক্রুট করছে। ঠিক আছে, হেলথ ডিপার্টমেন্টে ধরুন একটা গাড়ি তো, একটা অ্যাম্বুলেন্স তো কেনা হলো, বা অ্যাম্বুলেন্স তো এটা মেনটেনেন্স করতে হবে, সেই মেনটেনেন্সটা কে করবে? একটা অটোমোবাইল ইঞ্জিনিয়ার করবে। তো এই হচ্ছে পুরো সার্বিক ব্যাপারটা। ঠিক আছে, এছাড়াও ধরুন কেউ একটা বিটেক ইঞ্জিনিয়ার, মানে ধরুন বিটেক কমপ্লিট করলো, সে কিন্তু কোনো একটা ডিপ্লোমা কলেজেও কিন্তু আবার লেকচারার হিসেবে জয়েনও করতে পারবে। এই সুবিধাটাও কিন্তু তার মধ্যে আছে, সে কিন্তু সেখানে কিন্তু পিএসসি থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হয় এবং সে অ্যাপ্লাই করে, অর্থাৎ একাডেমিক্সের দিকেও স্কোপ রয়েছে। এবং অটোমোবাইল বলতে কি, যখনই মানুষের যাতায়াত যতদিন মানুষ করবে, যতদিন না সেই ফিউচারে টেলিপোর্টেশন চালু হচ্ছে, অন্তত তার আগে পর্যন্ত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জায়গা রয়েছে। আপনি দেখুন প্রত্যেকটা স্টেপে দেখুন আপনার হচ্ছে অটোমোবাইল লাগছে, প্রত্যেকটা স্টেপে আপনি যেখানে যাবেন। স্যার, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবার ফিরে আসছি। খুব ইন্টারেস্টিং আলোচনা, কোথাও যাবেন না, টিভির পর্দায় চোখ রাখুন, ফিরে আসছি একটু বাদে। We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS group, the wall of knowledge, engineering lives. খেলা আর খেলা প্রতি শনিবার বিকেল 5:30টায় শুধুমাত্র ডিডি বাংলায়।
We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives. মোদি সরকারের গ্যারান্টি, খাদ্য সুরক্ষা সুনিশ্চিত। ৮০ কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। আমাদের সংকল্প উন্নত ভারত। We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives. We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS crew, the wall of knowledge, engineering lives. ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে, যেখানে আমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর কি ফিউচার এবং অটোমোবাইল যা ফসিল ফিউয়েলে চলতো এতদিন সেটা কিভাবে গ্রো করছে, অন্যান্য ক্ষেত্র কিভাবে এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। দুজন এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনিও কিন্তু যোগ দিতে পারেন আমাদের সঙ্গে। দুজন বিশেষ অতিথির সঙ্গে আপনিও কথায় যোগ দিতেই পারেন। দুটো টেলিফোন নম্বর রয়েছে আমাদের, 2971-2073 আর 2971-2075। এই দুটো টেলিফোন নম্বরের যে কোনো একটা নম্বরে আপনি ফোন করে আপনার কোনো প্রশ্ন যদি থাকে, আপনি যদি আগ্রহী হন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, আপনার প্রশ্ন আপনি রাখতেই পারেন। এর আগেও যা বললাম, শুধুমাত্র খেয়াল রাখবেন যখন আপনি ফোন করছেন সে সময় টেলিভিশন যে ভলিউম সেটাকে মিউট করে দিতে ভুলবেন না। আপনি ফোনের মাধ্যমে খুব স্পষ্টভাবে সহজে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আমরা একটু অরিন্দম স্যারের কাছে চলে আসবো। স্যার, এই হার্থেন কনসালটেন্সি এত বড় একটা কোম্পানি যেটা আপনি তৈরি করেছেন নিজের হাতে এবং তার ডিরেক্টর এবং সিইও, যারা শুধুমাত্র ভারতে নয় বিদেশেও কাজ করছে, তো এই এন্টারপ্রেনিয়রশিপের কথা আসবো। আপনি নিজে একজন এন্টারপ্রেনিয়র, তো যে ছেলেমেয়েরা এখন পাশ করছে অটোমোবাইল, তাদের ক্ষেত্রে এন্টারপ্রেনিয়রশিপের ক্ষেত্রে কীরকম সুযোগ সুবিধা রয়েছে আমাদের দেশে বা বাইরে, যদি একটু বলেন। দেখুন, আমি এখানে একটা জিনিস বোঝাই আগে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলতে আমরা কাকে কাকে ইনক্লুড করি। ভারতবর্ষের কথাই বলি। আমরা এখানে টু হুইলার মেইনলি, আমার 80% ইন্ডাস্ট্রিতে যা আছে হচ্ছে টু হুইলার। তারপরে হচ্ছে ফোর হুইলারের মধ্যে আমার সিংহভাগ হচ্ছে প্যাসেঞ্জার কার, ওকে। তারপরে তো লাক্সারি কার এসব জিনিসও আছে। এছাড়া আমার আছে হচ্ছে ট্রাকস, কমার্শিয়াল ভেহিকেলস, বাস, ট্র্যাক্টর, এগুলো কিন্তু সবই আমার ইন্ডাস্ট্রির মধ্যে একই নিয়মে একই এতে চলে। মেশিনের সাইজগুলো এক এক ধরনের। এখন কয়েকটা কি পয়েন্ট ডেটা আপনাকে জানতে হবে যে ভারতবর্ষ এন্টায়ার গ্লোবালি 4th লার্জেস্ট অটোমোটিভ ম্যানুফ্যাকচারার এবং প্রবাবলি বাই এই 2023-এ আমাদের 3rd লার্জেস্ট ম্যানুফ্যাকচারার হয়ে যাব। তার মানে বুঝতে পারছেন অফুরন্ত সুযোগ, ঠিক অফুরন্ত সুযোগ। হ্যাঁ, এখন আমাদের জিডিপির 7.1% কন্ট্রিবিউট করে অটোমোটিভ ইন্ডাস্ট্রি, 8% অফ টোটাল এক্সপোর্ট। এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি ট্র্যাডিশনালি আমাদের সুযোগ এনে দেয়, ম্যানুফ্যাকচারিং করুন, গাড়ি বানাতে অনেক টাকা লাগে, অনেক খরচা লাগে, সেটা যে কেউ এটা ইন্ডিভিজুয়াল স্টার্ট আপে করতে পারে না হয়তো, কিন্তু তার অ্যালাইড ইন্ডাস্ট্রি, তার ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রিতে অনেক সুযোগ। তারা পার্টস ম্যানুফ্যাকচার করতে পারে, তার গিয়ার বক্স ম্যানুফ্যাকচার করতে পারে, অ্যাক্সেসরি ম্যানুফ্যাকচার করতে পারে, এবং অনেক সুযোগ এবং আইটি রিলেটেড অনেক কাজকর্ম চলে আসছে এর মধ্যে থেকে। এবং এটার মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারত সরকারের একটা ডিরেকশন রয়েছে যে ভারতবর্ষকে, ইন্ডিয়াকে উইল ট্রান্সফর্ম ইন্টু আ গ্লোবাল অটোমোটিভ হাব। সেটা তো ম্যানুফ্যাকচার 10-12টা, আমার দরকার হবে ডাউনস্ট্রিম
যে স্টার্টআপ এন্টারপ্রেনিয়ারশিপ ইজ অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল। আজকে বড় বড় কোম্পানি যারা, ধরুন মারুতি বলুন, হিউন্ডাই বলুন, টাটা বলুন, তারা জাস্ট গাড়ি ডিজাইন করে, R&D করে এবং কিছুটা পয়েন্টে ম্যানুফ্যাকচার করে। তাদের 90% কিন্তু আউটসোর্স করছে ছোট 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 কোম্পানি থেকে। আমার সেখানেই কাজের সুযোগ রয়েছে, কাজের সুযোগ, এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, এছাড়া আমার এই গাড়ির যারা সার্ভিসিং করবে, যারা স্পেয়ার্স বিক্রি করবে, যারা অ্যাক্সেসরিজ বিক্রি করবে, গাড়িটাকে একটু কনভার্ট করতে চাইছেন, রিনিউ করতে চাইছেন, এটা আর একটা বিরাট সুযোগ। ইভি ইন্ডাস্ট্রি এলে যেটা আমি বলছিলাম আপনাদেরকে কিছুক্ষণ আগে, যে একটা ইনফ্রাস্ট্রাকচার চার্জিং একটা বিরাট ব্যাপার। বিদেশে অনেক ইন্ডিভিজুয়াল ছোট ছোট ইনভেস্টার আছে, যারা স্টার্টআপস আছে, যারা এই চার্জিং নেটওয়ার্কটাকে তৈরি করছে। আপনার এই এরিয়ার মধ্যেই আপনি একটা চার্জিং নেটওয়ার্ক তৈরি করলেন এবং সেটাকে আস্তে আস্তে যেমন করে, সেটা বিষয় বিরাট কিছু ইনভেস্টমেন্ট দরকার হয় না, ইটস আইটি রিলেটেড দরকার ইনভেস্টমেন্ট এবং ইলেকট্রিসিটি হলেই আপনার সেটা তৈরি করা যেতে পারে। সো আমার বক্তব্য হচ্ছে যে এখানে ইন্ডিয়ান গভর্নমেন্টেরও পুশ আছে ইলেকট্রিক ভেহিকেলটাকে প্রমোট করার, এবং প্রসপেক্টস অফ ইভি স্টার্টআপ সেটা বিরাট বড়, বিরাট অনেক কিছু, অনেক মানে ইটস ভেরি প্রমিসিং। আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি 5 বছরে লোকে যত না চাকরি করবে, স্টার্টআপ আর নিজের কাজগুলো অনেক বেশি করে করবে। ইভেন যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে অনেকে অ্যাডভাইস করছেন এখন ইভি স্টক কেন, ইভি স্টক কেন, এক্স্যাক্টলি ইভি স্টক, কারণ এটা 5 বছর পরে সেই গ্রোথটা আসবে। এটা কিন্তু শর্ট টার্ম নয়, এটা লং টার্ম, ঠিক একদিনের মধ্যে হবে না। এছাড়াও আমার আছে ব্যাটারি ইনফ্রাস্ট্রাকচার, সোলার কার চার্জিং, ব্যাটারি সোয়াপিং টেকনোলজি। এগুলো ব্যাটারি সোয়াপিং মানে হচ্ছে আপনি ব্যাটারিটা যখন হয়ে যাচ্ছে গাড়িতে, ব্যাটারিটাই কিন্তু আমার গাড়িটার যে দাম হয়, গাড়ির 40% প্রাইস হচ্ছে গাড়ির ব্যাটারি, সেটাকে সোয়াপিং টেকনোলজি হয়। অনেক টেকনোলজি, অনেক অপরচুনিটি ফর এন্টারপ্রেনিয়ারশিপ এখানে চলে আসছে। এছাড়া আপনার গাড়ির রিসেল, পুরোনো গাড়ি কিনে নিয়ে রিফারবিশ করে বিক্রি করা। সো গাড়ির এখানে অপরচুনিটি অনেক কিছু। ম্যানুফ্যাকচারিংয়ে আপনার অনেক পুঁজি দরকার হয়, ম্যানুফ্যাকচারিংয়ে হয়তো এন্টারপ্রেনিয়ারশিপ ইয়াং লোকেরা এখন আসতে পারবেন না, কিন্তু তার ডাউন স্ট্রিমে অনেক অপরচুনিটি আছে এন্টারপ্রেনিয়ারশিপের জন্য। অ্যান্ড লাইক রিপেয়ারিং, সার্ভিসিং, ক্লিনিং, টাউইং, অনেক এরকম অপরচুনিটিস আছে। সো যেভাবে ইন্ডাস্ট্রি যাচ্ছে, আমার মনে হয় এন্টারপ্রেনিয়ারশিপ ইজ দ্য বিগেস্ট অপরচুনিটি ফর অটোমোটিভ ইন্ডাস্ট্রি। একদম এক্স্যাক্টলি। বারবার করেই বলছি, খুব ইন্টারেস্টিং একটা আলোচনার মধ্যে আমরা রয়েছি, এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং স্যাররা যেরকম বলছেন আমরা নিজেরাও ফিল করছি যে এর অপরচুনিটি কিন্তু হিউজ। আর যেখানে ইন্ডিয়া এখন গ্রো করছে, স্যার যেরকম জিডিপি দিয়ে বোঝালেন এবং তার কত পার্সেন্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে আসছে, ফিউচারে এটা কতটা গ্রো করতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, এবং অলরেডি বড় ইন্ডাস্ট্রি, আরও অনেক বড় হতে চলেছে, ফিউচারের স্কোপ অনেক বাড়তে চলেছে। আমি একটু কল্যাণ স্যারের কাছে ফিরে আসবো, আবার পড়াশোনার কথায় ফিরে আসবো। স্যার একটু যদি বলেন যে অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো আর্টস নিয়ে পড়েছে, তারপর তারা আজকে প্রোগ্রাম দেখে তারা খুব ইন্সপায়ার্ড হলো যে না আমি ভাবছি একটু অটোমোবাইলে ডিপ্লোমা করব কি বিটেক করব, তাদের কি কোনো স্কোপ হতে পারে? অবশ্যই হতে পারে। এটা খুব ভালো কোশ্চেন আপনি জিজ্ঞেস করলেন, কারণ হচ্ছে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে অনেকের মধ্যে একটা ভাবনা চিন্তা আছে যে আমি আর্টস নিয়ে পড়েছি 11-12-এ, তো এরপর টেকনিক্যাল লাইনের দিকে কি করে যাব বা কি করে এগোবো, এই একটা অনেকের ভাবনা চিন্তা থাকে। তো তাদের জন্য আমি বলছি যে চিন্তা করার কোনো এত কারণ নেই, কারণ হচ্ছে যে 11-12-এ আর্টস নিয়ে পড়ার পরেও একটা জায়গায় স্কোপ আছে, সেটা হচ্ছে যে ক্লাস 10-এ যদি কোনো স্টুডেন্ট 35% মার্কসের থেকে বেশি মার্কস পেয়েছে, সে কি করতে পারে, সে তখন কিন্তু এই ডিপ্লোমার ফর্মটি ফিল আপ করতে পারবে। সেটা হচ্ছে ওই জেক্সপো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স। এই যে ফর্মটা ফিল আপ করার পর সে এবার তার জন্য প্রিপারেশন নিল, কিছুটা প্রিপারেশন নিয়ে সেই পরীক্ষা তো তাকে অঙ্ক তো দিতে হবে। হ্যাঁ, অঙ্ক দিতে হবে, এবং সেই অঙ্কটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বেসিসে। এমন খুব একটা কোনো চাপের কিছু ব্যাপার না, একটু পড়াশোনা করলেই কিন্তু সে ইজিলি পেরে যাবে। তারপর ওই পরীক্ষাটা পাস করার পরে সেমভাবে যেমন বললাম কাউন্সিলিং অ্যাটেন্ড করে তারপর সেখান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এসে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবে। এবং আমাদের কলেজে এরকম অনেকে আছেও যারা অ্যাডমিশন নিয়েছে এবং তারা ভালো জায়গায়, এবং আমি নিজের চোখেও দেখেছি যে তারা আর্টস নিয়ে পড়েছে, পড়ার পর ডিপ্লোমা করলো, ডিপ্লোমা করার পর বিটেক করেছে, বিটেক করার পর ভালো জায়গায় চাকরিতে প্লেসও হয়েছে। এটা কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি। এবং আগে এরকম ডিভাইডারগুলো অনেক বড় বড় ছিল, যে যারা একটা ফিল্ডে ঢুকে একটা স্ট্রিমে পড়াশোনা করলো সেখান থেকে আবার শিফট করে বিশেষ করে সায়েন্সে আসাটা অনেক ডিফিকাল্ট ব্যাপার ছিল। যারা সায়েন্স পড়তো তারা অন্যান্য জায়গায় শিফট করতে পারতো, কিন্তু
ওর আর্টস বা কমার্স পড়ে সে আবার সায়েন্সে আসা সেটা একটা ডিফিকাল্ট ব্যারিয়ার মতো কাজ করতো, একদম। কিন্তু সেটা এখন অনেক সহজ হয়ে গেছে। এবং আপনি বলছেন যে আপনাদের স্টুডেন্টসরাও এরকম হ্যাঁ, অনেকে আমার আছে। আমার নিজের স্টুডেন্ট ছিল এবং সে পাস আউট হয়ে এখন ভালো জায়গায় চাকরি ভালো করছে। জায়গায় কাজ করছে, কাজ করছে। খুবই এটা ইন্টারেস্টিং। আমি একটু অরিন্দম স্যারের কাছে আবার ফিরে আসবো। স্যার, একটু আগে আমরা ইভির কথা বললাম, আরেকটা টার্ম কিন্তু খুব শোনা যায় আজকাল, ফসিল ফুয়েল ছেড়ে আমরা আস্তে আস্তে বায়োফুয়েলের কথা অনেক শুনতে পাচ্ছি। তো এই বায়োফুয়েল জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং সেটা কিভাবে এই ইন্ডাস্ট্রিকে ইম্প্যাক্ট করতে পারে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন আজকের, এটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন, আমরা ডিসকাস করতে করতে আসছিলাম। এটা বায়োফুয়েলের আমরা বলি জৈব জ্বালানি। হ্যাঁ, বায়োফুয়েল হচ্ছে রিনিউয়েবল ফুয়েল which can be used as an alternate to petrol and diesel, গাড়িটাকে মুভ করানোর জন্য। এখন ইট ইজ কোথা থেকে আসে? বায়োমাস থেকে আসে, অ্যালগি, প্লান্ট এবং অ্যানিমাল ওয়েস্ট বেসিক্যালি সেখান থেকে আসতে পারে। বায়োফুয়েলকে কনসিডার করা হয় অ্যাজ এ রিনিউয়েবল এনার্জি, যেটাকে রিনিউয়েবল এনার্জি সোর্স। বায়োফুয়েল ইজ অল্টারনেটিভ টু পেট্রোলিয়াম, এইটুকু হচ্ছে বক্তব্য সেখানে। বিকজ এটা ক্লিন বার্ন করে এবং এমিশনটা কম হয়। এবার বায়োডিজেল ইজ অ্যান আপগ্রেড, বায়োডিজেল বলে আর একটা জিনিস হয় যেটা একটা আপগ্রেডেড ফর্ম অফ আ বায়োফুয়েল, এবং বিকজ তারও আরও কম এমিশন তৈরি হয়। এখন এখানে কয়েকটা জিনিস জানতে হবে যে গভর্নমেন্টের, আমাদের স্পেশালি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে পুশটা রয়েছে, অ্যাটলিস্ট যে ডিরেকশনটা দেখা যায় ফর ইলেকট্রিক ভেহিকেল, বায়োফুয়েলের উপরে আমি এতটা ফোকাস দেখতে পাই না, যে এতটা কোম্পানি গভর্নমেন্টের এত ফোকাস যে এটা ব্যবহার করলে এই বেনিফিট দেবো, এটা আমরা দেখতে পাই না। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে ইভি মার্কেটটা আরো তাড়াতাড়ি গ্রো করবে দেন বায়োফুয়েল। ওকে 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 এটা তবে এটাও কিন্তু একটা আলাদা দিক আপনি যেরকম বলছেন, নিশ্চয়ই। এবং আমার তো মনে হয় চ্যালেঞ্জেস বোধহয় তুলনায় কম আসবে ইভির তুলনায়। নিশ্চয়ই, কারণ এটা রিনিউয়েবল নয়, এটা মানে চার্জিং এর স্টেশন দরকার হবে না, চার্জিং স্টেশন দরকার হবে না, এবং এর জন্য এটার উপর অলরেডি আমরা অনেক মানে কাজও দেখতে পাই, তাই না স্যার? অ্যাবসলিউটলি। এবং মাইনিং এর উপর ডিপেন্ড করতে হবে না, আলটিমেটলি যে ফসিলের উপর ডিপেন্ডেন্স সেটা পুরোপুরি আমরা তার থেকে মুক্ত হতে পারব। যেমন অলরেডি স্যার আমরা E85 যেটা নিয়ে বলছিলাম, Absolutely, আমরা হ্যাঁ, আস্তে আস্তে কথা বলছিলাম, E85 ইথানল 85% ইউজ করে আমরা এখন গাড়িতে ইউজ করতে, মানে গাড়ি চলছে, মানে তার উপর রিসার্চ চলছে এখনো পর্যন্ত, স্মুথলি এখনো পর্যন্ত কিছু হয়নি। এইটা এখনো ফুললি ডেভেলপড হয়নি বায়োফুয়েলটা, আমি সেটা, কিন্তু বিদেশে তবুও দেখা যায়, শুধু বায়োফুয়েল নয়, হাইড্রোজেন সেল, বিভিন্ন জায়গায় অপশন লোকে খুঁজছে। মানে এদিকে কাজের অপরচুনিটি এখন অনেক রয়েছে, অনেক রিসার্চ দরকার, অনেক রিসার্চের উপর অনেক কাজ চলছে, এবং গভর্নমেন্টের দিক থেকে ইনিশিয়েটিভ ডেফিনেটলি প্রয়োজন, যেটা পুশ করার জন্য, ট্যাক্স ব্রেক দেওয়ার জন্য, এটা একটা ডেফিনেটলি একটা। এখন সরকার ইভির দিকে যতটা মন দিচ্ছে, Exactly. বায়োফুয়েল নিয়ে অতটা হয়তো এখনো ভাবছেন না। আশা করা যায় ভবিষ্যতে হয়তো আমাদের সরকার তারা নিশ্চয়ই ভাববেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ যে পড়াশোনা, আবার পড়াশোনার ক্ষেত্রে ফিরে আসি, যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বা ইন্টার্নশিপ, এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আপনাদের যে কলেজ ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, সেখানে ইন্টার্নশিপ কিভাবে করানো হয়, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কিভাবে করানো হয়, কল্যাণ স্যার যদি বলেন। আচ্ছা, দেখুন, প্রথমত হচ্ছে যে আমরা তো একটা একাডেমিক সিলেবাসকে ফলো করে চলি, ঠিক। বা সেই সিলেবাসটার মধ্যে কিছু ক্রেডিট পয়েন্ট থাকে, কিছু ক্রেডিট ডিভিশন থাকে, তো সব কিছু ইনক্লুড করা হয়তো সম্ভব হয় না বা পসিবল হয় না সেই সিলেবাসটার মধ্যে। কিছু জায়গায় টুকটাক আমাদের কিছু গ্যাপ থেকে যায়, ইন্ডাস্ট্রিয়াল গ্যাপ। তো সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য একটা ব্রিজ আমাদের বানাতে হয়। সেই ব্রিজটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আর ইন্টার্নশিপ। যে ব্রিজটা করলে কি হবে, একটা স্টুডেন্ট কি করবে, ইন্ডাস্ট্রিতে যাবে। প্রথমত বলছি ইন্ডাস্ট্রিয়াল ভিজিট কি হয়। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হচ্ছে স্টুডেন্ট গেল একটা ইন্ডাস্ট্রিতে, একদিনের একটা ভিজিট করলো, ওভারঅল একটা কনসেপ্ট পেলো, সেই কনসেপ্টটা আসলো, সে একটা প্রেজেন্টেশন দিল যে এই আমি শিখেছি। ইন্টার্নশিপ হচ্ছে যে এর ঠিক উল্টোটা। ইন্টার্নশিপ হচ্ছে যে একটা স্টুডেন্ট একটা কোম্পানির কাছে অ্যাপ্রোচ করলো, তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটা অনেক সময় পেড ইন্টার্নশিপ হতে পারে, নন পেড হতে পারে, ঠিক আছে। এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে আর কোম্পানির উপর ডিপেন্ড করছে কি করতে পারে না করতে পারে। তো এবার ইন্টার্নশিপ তো পেলো, সেখানে ইন্টার্নশিপ হচ্ছে ধরুন 1 মাসেরও হতে পারে, 3 মাসেরও হতে পারে, 6 মাসেরও হতে পারে। এই যে ইন্টার্নশিপটা করছে, ইন্টার্নশিপটা করে ও ফুললি জানতে পারছে ওই ইন্ডাস্ট্রি থেকে, পুরো নলেজটা জানতে পারে, যেটা আমাদের একাডেমিক দিয়ে হয়তো পসিবল হচ্ছে না কিছু কিছু জায়গায়। সেই যে গ্যাপটা, ওই যে 3 মাস যে কাজ করলো, ওই 3 মাস যে কাজ করলো বা 1 মাস যে ওই ইন্ডাস্ট্রিতে থাকলো, কীভাবে একটা ম্যানুফ্যাকচারিং হয়, গাড়ি কীভাবে পেন্ট, হয়তো আমরা পড়াচ্ছি যে গাড়ি পেন্টিং প্রসিডিওরটা এইভাবে হচ্ছে,
কিন্তু ও নিজের সামনে যখন একটা স্টুডেন্ট যখন নিজে একটা সামনে চোখের সামনে যখন ওই কাজটাই করছে, একটা ওই ইন্ডাস্ট্রিটা এমপ্লয়ির সাথে পাশে দাঁড়িয়ে চোখের সামনে যখন দেখছে, তখন তার শিক্ষাটা অনেক রকম আলাদা হচ্ছে, তার ভাবনাটা অনেক রকম আলাদা হচ্ছে এবং সেই চোখের সামনে দেখতে পাচ্ছে। সেটা হয়তো আমাদের একাডেমিক রিলেটেড একটা গাড়ি পুরো পেন্ট পুরো এরকম হোল সেট আপ করাটা হয়তো পসিবল হয়নি, তাই আমরা করতে পারিনি, কারণ একাডেমিক দিক দিয়ে আমরা হয়তো থিওরিটিক্যালি বলেছি, প্র্যাকটিক্যালি কিছুটা দেখানোর চেষ্টা করেছি, বাট ইন্ডাস্ট্রিতে গেলে ওই পুরো যে ব্যাপারটা চোখের সামনে দেখে শিখতে পারছে। এবং স্যার আমি এরকম শুনেছি যে কখনো কখনো এরকম হয় যে কোনো ছাত্রছাত্রী যে কোম্পানিতে ইন্টার্নশিপ করলো সেখান থেকে সে চাকরির অফারও পেয়ে যায়, অনেক সময় অফারও পেয়ে যায়। কারণ হচ্ছে অনেক কোম্পানি আবার কি করে, ওটা একটা ইভ্যালুয়েট করে, ঠিক আছে, ধরুন আপনি 3 মাস কাজ করলেন, 3 মাস কাজ করার পর ও আপনাকে কি করবে, কোম্পানি আপনাকে বলবে যে একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কিছু কোশ্চেন থাকে, আপনি ওই ইন্টার্নশিপের রেসপেক্টে কিছু কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনের রেসপেক্টে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষা একটা মার্কস, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পাস মার্ক কিংবা কাট অফ মার্কস থাকে আর কি। মার্কসটা ক্লিয়ার করার পর তারপরে আর ওদের ধরুন ভালো লাগলো, তখন ধরুন হয়তো আপনার ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল, আপনি চলে গিয়ে আবার আপনার একাডেমিক স্টার্ট করে দিলেন। এবার তারপর কি করবে, ও আপনার সাথে ফার্দার কন্ট্যাক্ট করবে, করে বলবে যে আমাদের তোমার খুব ভালো লেগেছে, তোমার কাজের দিকে আমার খুব ইমপ্রেস, তুমি শিখতে চাও, এই করতে চাও, তো তুমি আসো, এসে জয়েন করো। এরকমও হয়েছে। তো ইন্টার্নশিপ খুবই ইম্পর্টেন্ট, খুবই একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমাদের আবার একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন, বিরতির পর আবার ফিরে আসছি কি হতে চাই অনুষ্ঠানে। Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives. নমস্কার। নমস্কার। এটাই শেখা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই না একটা খুব সাধারণ জিনিসকে অনেকটা বদলে দেয়। Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives. ভালো থাকুন, দেখুন প্রতিদিন সকাল 6:40 শুধুমাত্র ডিডি বাংলায়। Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives. ফিরে এলাম বিরতির পর কি হতে চাই অনুষ্ঠানে। খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে আজকে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখন ইন্ডিয়াতে কোন পর্যায়ে রয়েছে, ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করতে পারেন এই ইন্ডাস্ট্রিতে এবং কিভাবে বেনিফিটেড হতে পারেন, কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে এবং এন্টারপ্রেনারশিপের কী রকম সুযোগ রয়েছে, সেরকম বিভিন্ন আলোচনা হচ্ছে আমাদের। আপনিও যোগ দিতে আসতেই পারেন, যে দুটি টেলিফোন নম্বরের কথা একটু আগে বলেছি তার যে কোনো একটিতে ফোন আপনি করতেই পারেন। আমি চলে আসবো আবার একটু অরিন্দম স্যারের কাছে। স্যার, আমরা একটু আগে বায়োফুয়েলের কথা বললাম, আমাদের ইভির কথাও হয়েছে, আবার অনেক সময় শোনা যায় যে সোলার প্যানেল কোনো কোনো গাড়ির ওপর সেট আপ করা থাকে। তো এর থেকে যেটা মাথায় আসছে যে হাইব্রিড যে ভেহিকল, সেই সম্পর্কে আমাদের একটু যদি বুঝিয়ে বলেন এবং এর ফিউচার ঠিক কিরকম আমাদের দেশে বা বিদেশেও। হাইব্রিড কথাটার মানে হচ্ছে একটা জায়গায় মাঝামাঝি, হ্যাঁ। আর এই জিনিসটা হচ্ছে যে গাড়িটা একটা অটোমোবাইল,
এটার তার একটা এনার্জি সোর্স দরকার। আমাদের ট্র্যাডিশনাল মতে সেটা পেট্রোল বা ডিজেল একটা ফরম্যাট এনার্জি, যেটা একটা মানে ফসিল ফুয়েল, যেটা কমে আসছে এবং এক্সপেন্সিভ। সেটার এখন আমার কি কোনো অন্য উপায় আছে এটাকে কমানোর জন্য? তাই জন্য একটা কম্বাইন্ড ইউজ করা হয়, এমন একটা ইঞ্জিন যেটা দু জায়গা থেকে পাওয়ার নিতে পারে, তার পেট্রোল বা গ্যাসোলিন এবং তার একটা ইলেকট্রিক্যাল জায়গা থেকে পাওয়ার নিতে পারে, যেটাতে আমার ফুয়েল এফিসিয়েন্সি বাড়বে, আমার মাইলেজ বাড়বে, আমার গাড়ির এফিসিয়েন্সি বাড়বে। এবং হঠাৎ চার্জ শেষ হয়ে গেলে গাড়ি বন্ধ হবে না। গাড়ি বন্ধ হবে না। গাড়ি হয়তো স্টার্ট করার সময় আমার বেশি এনার্জি লাগবে, তখন আমি হয়তো পেট্রোলে করলাম, চলার সময় আমার যখন এনার্জিটা বেশি লাগছে না তখন আমি ইলেকট্রিকেই মুভ করালাম গাড়িটা। সো এই যে হাইব্রিড মেথড অফ মেকিং সামথিং মোবাইল, সেটা টু হুইলারও হতে পারে, গাড়িও হতে পারে। আমরা শুধু গাড়ির ব্যাপারে ভাবছি, গাড়ি, প্যাসেঞ্জার কার, যে কোনো মেশিনও হতে পারে জিনিসটা, কারণ তার সেখানে ফুয়েল কনজামশনটা সেখানে কম আসবে। ইলেকট্রিক পাওয়ার এখানে কি করে, যে এখানে ইঞ্জিনকে একটা স্পেশাল বুস্ট দেয় ইঞ্জিনটাকে করার জন্য। আর এখানে এখানে অনেক কিছু হচ্ছে প্লাগ ইন হাইব্রিড কাকে বলে। সো আলাদা আলাদা হাইব্রিডের মধ্যেও ক্যাটেগরাইজেশন আসে। সো হাইব্রিড ইজ সামওয়ে মানে একটা মধ্য রাস্তা বিটুইন ট্র্যাডিশনাল, কনভেনশনাল আর ইলেকট্রিক ভেহিকেলের মাঝামাঝি একটা জায়গা। কিছু হাইব্রিড বোধহয় আমাদের দেশে পাওয়া যায়, এর মধ্যেই পাওয়া যায়, কারণ মানুষের মধ্যে টেনশনটা কম হয় যে আমি গাড়িটা কোথায় শেষ হয়ে গেলে আমি কি করব, মানে ইলেকট্রিক চার্জ শেষ হয়ে গেলে, কারণ সে তাদের ক্লোজেস্ট। কিন্তু সেটা বোধহয় যে গাড়িগুলো হাইব্রিড তার যে মানে প্রাইস রেঞ্জ সেটা বোধহয় একটু হায়ার সাইড। হ্যাঁ, সেটা কারণ দুটো টেকনোলজি ইউজ করছে। আপনি যদি এই গাড়িটাকে আপনি 10 বছর রাখেন, আপনার 10 বছরে যে ফুয়েলের পেছনে যে খরচাটা যাবে সেটা মোটামুটি কভার আপ করে যায় এটার মধ্যে দিয়ে। সো এটা একদিকে ক্লিন, একদিকে এফিশিয়েন্ট, আপনার রিসেল ভ্যালু বেটার। সো এটা একটা মাঝামাঝি রাস্তা, যতদিন আমরা 100% ইভিতে কনভার্ট করতে পারছি। আমরা দুরকমই আলোচনা করছি, ইন্ডাস্ট্রি সাইড সেটা আমাদের বুঝিয়ে বলছেন অরিন্দম স্যার, এবং পড়াশোনার দিক যেটা আমাদের কল্যাণ স্যার আছেন আমাদের সঙ্গে জেএস গ্রুপের পক্ষ থেকে, ডক্টর সুধীর চন্দ্র সুর, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তিনি আমাদের পড়াশোনার দিকটা বুঝিয়ে বলছেন। খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আমরা আবার কল্যাণ স্যারের কাছে ফিরে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে আইটিআই পাশ করার পরে কেউ যদি এই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং দিকে আসতে চায়, তার কি প্রসিডিয়ার? হ্যাঁ, অবশ্যই সেও কিন্তু আসতে পারে। একজন আইটিআই করলো 2 বছর ধরে আইটিআই করার পর, বা এখানে আরেকটা আমি একটু অ্যাড করতে চাইছি, আইটিআই তো হয়, তার সাথে ভোকেশনাল এডুকেশন। এখন অনেক সিবিএসসি বোর্ডেও কিন্তু ভোকেশনাল এডুকেশন হয়, মানে পড়ানো হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মানে অটোমোবাইলের উপর, অটোমোবাইল ভোকেশনাল এডুকেশন। প্লাস আমাদের স্টেট গভর্নমেন্টেরও কিন্তু অনেক স্কুলে কিন্তু ভোকেশনাল এডুকেশন অটোমোবাইল কিন্তু পড়ানো হয়। তো সেখানে যারা 2 বছর কন্টিনিউয়াস মাধ্যমিকের পর যারা বা ক্লাস 10-এর পর যারা 2 বছর আইটিআই করেছে, বা 2 বছর ধরে 10+2 ভোকেশনাল এডুকেশন করেছে, তারা কিন্তু একটা পরীক্ষা হয় WB ভোকলেট, ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রান্স টেস্ট। এটা পরীক্ষায় করতে গেলে কি করতে হবে, 60% কিন্তু আপনাকে মিনিমাম আইটিআইতে পেতে হবে। আর হচ্ছে ভোকেশনাল এডুকেশন যে কোর্স, তাতেও কিন্তু 60% পেতে হবে। 60% হচ্ছে এর মিনিমাম ক্রাইটেরিয়া। 60% পেলে, আর এটাতে পাস করলে, WB ভোকলেট পাস করলে সে কিন্তু ডিপ্লোমা পড়ার জন্য এলিজিবল হচ্ছে। সেমভাবে সে কিন্তু ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ঢুকবে না, সে ঢুকবে হচ্ছে ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে। একটা বছর সে স্কিপ করতে পারছে। এবার সেমভাবে ডিপ্লোমা তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়লো, বা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার পর 2 বছর ডিপ্লোমা পড়লো, সেকেন্ড ইয়ার যেহেতু, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়লো, পড়ার পর আবার জিলেট দিল, WB জিলেট দিয়ে বিটেক করতে পারে। তো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো পড়তেই পারছে। আমি একটু অরিন্দম স্যারের কাছে ফিরে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু হায়ার স্টাডিজ নিয়ে একটু বলেন যে বিটেক করার পর হায়ার স্টাডিজের কি ধরনের সুযোগ থাকে এই অটোমোবাইলের ক্ষেত্রে? ওকে, দেখুন, বিটেক করার পরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর কেরিয়ার অপশন আছে। সে হয় চাকরির দিকে যেতে পারে, নয়তো সে হায়ার স্টাডিজের দিকে যেতে পারে, যেটাতে মাস্টার্স করা হোক বা পোস্ট ডক্টরাল করা হোক, বা এটার দিকেও যেতে পারে। বিকজ এই ইন্ডাস্ট্রিটা এত ফাস্ট চেঞ্জিং, এর দাঁড়িয়ে থাকবে না, এত পরিবর্তন আসবে, সেলফ ড্রাইভ গাড়ি আসবে। আপনি তো শুধু
আমরা ঠিক, ইভি ঠিক, নিয়ে ঠিক, কথা ঠিক, বলছি, হাইব্রিড নিয়ে কথা বলছি, বায়োফুয়েল নিয়ে কথা বলছি, গাড়ির প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে, মানুষ কিভাবে ট্রাভেল করবে। এবং যে সারা পৃথিবীতে যে এক্সপোগুলো হয় বা গাড়ির যে প্রদর্শনীগুলো হয় সেখানে এত ফিউচারিস্টিক মডেল আমরা দেখতে পাই, Absolutely, দেখে আমরা এখনই absolutely. চমকে যাই। হ্যাঁ। সেলফ ড্রাইভ যে গাড়ির কথা আপনি সেলফ বলছেন। ড্রাইভ মানে এগুলোর মধ্যে অনেক পরিবর্তন আসবে। এই পরিবর্তনের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা মেন অংশ। সেই রিসার্চের জন্য নিশ্চয়ই মানে একাডেমিক্স এবং পড়াশোনার একটা বিরাট রোল রয়েছে। আমার এছাড়াও বলবো যে অটোমোটিভ কোম্পানিগুলো, অটোমোবাইল কোম্পানিগুলো তাদের প্রোডাকশন প্লান্ট সেট আপ, তার জন্য ইঞ্জিনিয়ারিং ডিজাইন, একটা বিরাট সিভিল বলুন বা অন্য কোনো ফাংশনে গিয়ে সে পড়াশোনা করতে পারে, বা সার্ভিস স্টেশন আছে, তারপরে ধরুন ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে আইটি। আমি দেখি যে আইটিতে আজকাল প্রচুর লোকজন চলে যাচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং থেকে, তারা আইটির থেকে আরেকটা কোর্স করে নিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে মুভ করে যাচ্ছে। সো ample career opportunity, education, automobile engineering is one of the fastest growing industry, and education, work opportunities প্রচুর। স্যারের সাথে আমি একটুখানি অ্যাড করতে স্যার আমরা চাইছি। ফিরে আসবো, তবে আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, তবে ফিরে এসে আপনার কাছে আসবো। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives. মোদী সরকারের গ্যারেন্টি, মহিলাদের জন্য ধোঁয়ামুক্ত রান্নাঘর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 10 কোটি এলপিজি সংযোগ। আমাদের সংকল্প উন্নত ভারত। Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, Engineering Lives. ফিরে এলাম বিরতির পর। কি হতে চাই অনুষ্ঠানে আজকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং তার কি ফিউচার স্কোপ, ছাত্রছাত্রীরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন, ভর্তির কি প্রসিডিয়ার, এই সমস্ত বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। আমাদের এখানে দুজন এক্সপার্ট রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু কল্যাণ স্যারের কাছে ফিরে আসবো। একটু আগে অরিন্দম স্যার বলছিলেন যে প্রচুর সুযোগ রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তো বিটেকের পর হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনি বোধহয় এমটেকের কথা একটু বলতে চান। হ্যাঁ, আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে যে এমটেক তো করতেই পারবে, সে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার পর সে গেট অ্যাপ্লাই করতে পারে, সেখানে প্রোডাকশনে অ্যাপ্লাই করতে পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গেট দিতে পারবে, আর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংও কিন্তু গেট অ্যাপ্লাই করতে, গেটে পরীক্ষা দিতে পারবে। করার পর সে কিন্তু চাইলে এমটেক করতে পারে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো করতেই পারবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, প্রোডাকশনে করতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, ঠিক আছে। এছাড়া ইলেকট্রিক ভেহিকেলের উপর কিছু স্পেশালাইজেশন কোর্সও কিন্তু এখন অনেক জায়গায় এসে গেছে, অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে হাইব্রিড সিস্টেমের উপরও কিন্তু, মানে হাইব্রিড ভেহিকেল সিস্টেমের উপরও কিন্তু এমটেক করতে পারবে। আচ্ছা, এটা তো গেল একটা দিক। এবার ধরুন কেউ চাইছে যে ডিজাইন নিয়ে পড়াশোনা করতে, তো সেখানে কি হচ্ছে, ডিজাইন করতে গেলে একটা আইআইটি নিজস্ব একটা পরীক্ষা হয়, সিড বলে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন ফর ডিজাইন, ঠিক আছে, এটা সিড। এইটা পাস করলে সে কিন্তু মানে ওখানে কি করতে পারবে, এমডেস ওটাকে বলা হয়, মানে মাস্টার্স অফ ডিজাইন, ওটা কিন্তু ডিফারেন্ট আইআইটিতে করতে পারবে। আর এনআইডি আছে, ন্যাশনাল এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এখানে বোধহয় আর্টস আর সায়েন্স কোথাও মিশে যাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে ডিজাইন, এবং যারা ডিজাইন করছেন তাদের তো একটা আর্টিস্টিক সেন্স থাকতে হবে অবভিয়াসলি, এবং সেটাকে আবার তার যে গাড়ির যে ইঞ্জিন তার সঙ্গে সুটেবল হতে হবে। একদম সব দিক থেকে। আপনি ইলেকট্রিক ভেহিকেলের দিকে দেখুন, আপনাকে হচ্ছে ব্যাটারি প্যাক, তাই তো স্যার। আমি এখানে কিন্তু বলে রাখি, আমরা তো গাড়ি তৈরি হওয়া যখন ডিজাইন হয়, এটা একটা সবথেকে বড় প্রসেস। এটা ক্লে দিয়ে ডিজাইন হয়। ক্লে, গাড়িটাকে আগে ক্লে দিয়ে ডিজাইন হয়, তারপরে বাকি ইঞ্জিনিয়ারিং প্রসেস, মানে আগে ওটাকে নান্দনিক হতে হবে, ফিউচারিস্টিক হতে হবে, এয়ারোডাইনামিক হতে হবে, তারপরে ইঞ্জিনিয়ারিং আসবে। আগে লোকে যখন শোরুমে যাবে তার তো প্রথম সবকিছুরই অ্যাবসলিউটলি দর্শনধারী একটা ব্যাপার তো আছে। হ্যাঁ, একদম। আগে ডিজাইন, এখন আগে কি মানে অ্যাসথেটিক্স লুকটা, ইঞ্জিনিয়ারিংটা রুল করতো, আর্টটা পেছনে থাকতো, এখন আর্টটা সামনে, ইঞ্জিনিয়ারিংটা পেছনে, এরকম হয়ে গেছে গাড়িতে। ওকে, তার ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট।
গাড়ির জন্য এখন। তো সেই আপনার ধরুন এবার এনআইডি আছে কিছু, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, আমাদের একটা স্টুডেন্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে অলরেডি সে এমডেস কমপ্লিট করেছে। আচ্ছা, তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এনআইডিতে হচ্ছে কি একটা ওদের নিজস্ব পরীক্ষা হয়, সেটা হচ্ছে ডিজাইন অ্যাপটিটিউড টেস্ট, ড্যাট। এই পরীক্ষাটা ক্লিয়ার করলে বা এই পরীক্ষাটা যদি আপনি পাস করতে পারে সেই ছাত্রটা বা ছাত্রী স্টুডেন্টটা, তাহলে সে কিন্তু এনআইডিতে চান্স পেতে পারবে। স্যার একটা কথা অনেক সময় উঠে আসে যে তার সাথে এমবিএ তো করতেই পারবে, ক্যাট ম্যাট ক্র্যাক বুঝতে করে পেরেছি। এমবিএ করতেই পারবে। স্যার একটা কথা খুব শোনা যায় যে এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো যেখানে বোধহয় ফিজিক্যাল এফার্ট একটু বেশি লাগে, তো এটা নিয়ে অনেকে মানে পুরোনো দিনে ছিল, এখনো হয়তো কারো মনে মনে একটু ধারণা থাকতে পারে যে এই ধরনের যে ফিল্ডগুলো সেগুলো কি শুধু ছেলেদের ক্ষেত্রে বেশি সুবিধা দেয়, মানে মেয়েরা কিভাবে আসতে পারে বা মেয়েদের কি কোনো অবস্টাকল এখানে কাজ করে, কি বলবেন? হ্যাঁ, এটাও আপনি খুব ভালো কোশ্চেন করেছেন, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। সবাই ভাবে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে যে ছেলেরা থাকবে, মেল ডমিনেটেড হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমাদের কিন্তু ডিপার্টমেন্টে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মেয়েরা পড়ছে এবং তারা অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছে। দেখুন, আমি আপনাকে বলছি, কিছুদিন আগেই আমি একটা দেখছিলাম, আর্টিকেলে পড়ছিলাম যে ওখানে বলেছে যে কোনো একটা বহুজাতিক সংস্থা, তারা বলছে তাদের একটা প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টটা শুধুমাত্র হচ্ছে অনলি ফিমেল ক্যান্ডিডেটরাই তারা পুরো অপারেট করছে। আচ্ছা, এবং সেই প্ল্যান্টটা হচ্ছে 2 হুইলার সেগমেন্ট। এখন বোধহয় কলকাতারও কোনো কোনো পেট্রোল পাম্পে আমরা দেখছি যে পুরোপুরি ফিমেল অপারেটেড কোনো পেট্রোল পাম্প। একদম। তো সেখানে তার যে সেখানকার যে সিইও তিনি বলছেন যে এই প্ল্যান্টের প্রোডাকশন অনেক বেড়ে গেছে, এফিশিয়েন্সি অনেক বেটার, এফিসিয়েন্ট হয়ে গেছে, এফিসিয়েন্সি তো বাড়ছে, প্রোডাকশন বাড়ছে। আমরা এখানে 3 জন পুরুষ বলে আলোচনা করছি, কিন্তু এটা আমাদের স্বীকার করতেই হবে, মানে এটা ডেটা আছে আপনার কাছে যে মেয়েরা যেখানে কাজ করছে তার এফিসিয়েন্সি অনেক বেশি, অনেক বেশি। আর সেখানে তার মানে সেই কোম্পানি সিইও স্বীকার করছে। তাহলে তিনি যদি বলে থাকেন, তিনি যদি তারা যদি করতে চায়, মানে করতে পারে, তাহলে কেন করবে না, কেন পারবে না? বাকি মেয়েরা কেন পারবে না? আজকের দিনে মেয়েরা তো সবকিছুই করছে, তাহলে সে কেন পারবে? সুতরাং এটা কিন্তু কোনো বিষয় নয় যে মেয়েরা পারবে না বা এই ফিল্ডে আসতে চাই, মানে কোনো প্রতিবন্ধকতা আছে এরকম একদমই নয়, বরং এটা আরো এনকারেজিং মেয়েদের ক্ষেত্রে, কেননা কোম্পানির সিইও তিনি নিজে বলছেন এবং ডেটা প্রমাণ করে দিচ্ছে মেয়েরা এক্ষেত্রে অনেক এফিশিয়েন্টলি কাজ করতে পারছেন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, প্রিটি ইন্টারেস্টিং ইনফ্যাক্ট। আমি এখানে আরেকটা জিনিস বলি, এখন অটোমোবাইলে আমার তো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টও প্রচুর হচ্ছে, প্রত্যেকটা হিউন্ডাইয়ের বলুন, তাতে কমসে কম 500 থেকে 1000 লোক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছে। এরকম আরও 20-30টা ম্যানুফ্যাকচারার আছে যাদের রিসার্চ, সেখানে তো জেন্ডার ডিভাইডার কোনো বিরাট ব্যাপার নয়। ঠিক 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 ঠিক। জ্ঞানটা থাকলেই ইঞ্জিনিয়ারিং এর ডিজাইনের ক্ষেত্রে তো কোনো ডিভিশনই নেই। আপনি বলছেন প্লান্টের ফ্লোরে যারা কাজ করছে, ফ্লোরেও কিন্তু এখন মোটামুটি দেখতে গেলে 20% মেয়েরাও কাজ করছে। ওকে ওকে, এগুলো বহু মানে মাল্টিন্যাশনাল কোম্পানিদের এই জেন্ডার বায়াসটা নেই, এই কাজটা সবাই করতে পারে, যেটা একদমই। আমি আরেকবার অরিন্দম স্যার কাছে ফিরে আসবো। স্যার, আমরা যদিও ফিউচার ওরিয়েন্টেড অনেক আলোচনা করেছি, তাও যদি আরেকবার আমাদের একটু ডিটেলে বলেন যে ভবিষ্যৎ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিরকম দেখছেন এখন? দেখুন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর হাই ডিম্যান্ড ইন্ডিয়া এবং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এখন এইখানে ইন্ডাস্ট্রিটা ইজ এক্সপেক্টেড টু গ্রো, লোকের পার ক্যাপিটা গাড়ির যা রিকোয়ারমেন্ট সেটা বাড়বে, তাহলে এবার ইঞ্জিনিয়ারদেরও ডিম্যান্ড বাড়বে, আপনার গাড়ি রিলেটেড প্রবলেম, গাড়ি রিলেটেড অনেক কিছুই বাড়বে। এবং কোভিডের সময় আমরা যেটা দেখলাম যে 2 হুইলারের ডিমান্ড কি সাংঘাতিকভাবে বাড়ছে। এবার এটাতে কি হবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারের কাজটা মেকানিক্যাল থেকে মোর উইল বি কম্পিউটার সিস্টেম ওরিয়েন্টেড, সেই জন্য তাদের একটা সিস্টেমের ট্রেনিংও খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আর they will also have to work on বিভিন্ন রকমের মোটর, হাইব্রিড মোটর, ইলেকট্রিক মোটর, মেকানিক্যাল পার্ট, সাসপেনশন, একটা প্লান্টের ইনস্টলেশন, রিসার্চ, ডিজাইন। তাদের কেরিয়ার অপরচুনিটি প্রচুর, যারা একটু ডেডিকেটেড, যারা একটু ইনোভেটিভ, অন্যভাবে চিন্তা করে। ইন্ডাস্ট্রি এখানে দাঁড়িয়ে থাকবে না, ইন্ডাস্ট্রি মুভ করবে, স্টাইল এবং দে হ্যাভ টু বি ওপেন, জিনিসটার জন্য ওপেন হতে হবে। অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ডেভেলপমেন্ট, এই যে কোম্পানিগুলো টাটা মোটরস, বাজাজ, হিরো, মোটোকো, মারুতি, মানে বশ, এরা সবাই অটোমোটিভ ইন্ডাস্ট্রি, অ্যান্ড দে আর লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ কোয়ালিফাইড, ডেডিকেটেড অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স অলসো।
এবং সত্যি মানে সারা পৃথিবীতে বোধহয় হিউম্যান রিসোর্স সব থেকে কমপ্লিকেটেড রিসোর্স। Absolutely. সুতরাং বড় বড় কোম্পানি তারা সব থেকে বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে হিউম্যান রিসোর্সের দিকে, Absolutely. এবং সেটা Absolutely. প্রোভাইড করতে পারে আমাদের এই ইন্ডাস্ট্রি যারা ট্রেনিং করছেন আপনাদের মতো ইনস্টিটিউট, তারাই কিন্তু সেই হিউম্যান রিসোর্সের যোগান দিতে পারে। একদম। আমি একটু কল্যাণ স্যারের কাছে আবার ফিরে আসবো। স্যার, আপনি যদি আমাদের একটু বলেন যে যারা এখন শুনছে আমাদের দেখে কেউ ইন্টারেস্টেড হলো যেটা পড়বো, তো খরচ মোটামুটি কিরকম হতে পারে, কত বছরের কোর্স, স্কলারশিপের কি সুবিধা রয়েছে একটু যদি বলেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমি ধন্যবাদ জানাই সরকারকে যে তারা এত স্কলারশিপ স্কিমগুলোকে অ্যাভেলেবেল করেছে। অনেকের ইচ্ছা থাকলেও আগে পড়তে পারতেন, তারা এখন পড়তে পারছে। সেক্ষেত্রে হচ্ছে যে প্রথমত আসি, স্বামী বিবেকানন্দ বলে একটি স্কলারশিপ আছে। সেই স্কলারশিপটা হচ্ছে যে ন্যূনতম 65% মার্কস যদি কেউ কোনো স্টুডেন্ট পায়, তাহলে সে কিন্তু ওই স্কলারশিপটা পেতে পারবে। ধরুন ডিপ্লোমার পর অটোমোবাইল মানে বিটেক করতে চাইছে অটোমোবাইলে, ডিপ্লোমা অটোমোবাইল পড়েছে, 65%-এর ওপরে পেয়েছে, ধরুন কেউ 72 বা 74 বা 81 পেয়েছে, তাহলে সে কিন্তু স্কলারশিপটা পেতে পারবে। এটা গভর্নমেন্ট স্কলারশিপ পুরোটাই। এছাড়া হচ্ছে ধরুন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চলে এসছে, সেটা সে অ্যাভেল করতে পারবে। তারপর হচ্ছে মাইনরিটি স্কলারশিপ আছে, সেখানেও মাইনরিটি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু সেটা অ্যাভেল করতে পারবে। ঠিক আছে। মেরিট কাম মিন্স যে স্কলারশিপটা কথা বলছি আমি, এটাতে কিন্তু পারবে। এটাতে ওই একটাই ব্যারিয়ার আছে যে আপনার ফ্যামিলি ইনকাম একটা সার্টেন অ্যামাউন্টের তলায় হলে ওটা হবে, আর 50% মোটামুটি পেলেই কিন্তু সেই স্টুডেন্ট কিন্তু পেয়ে যাবে, ওই স্কলারশিপটা অ্যাভেল করতে পারবে। আর এটা ছাড়াও হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি 80%-এর ওপর পায়, সেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কলারশিপ দেয় সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তার ফার্দার এডুকেশনের জন্য এই স্কলারশিপটা তাকে দেওয়া হয়। আর এছাড়াও কিছু প্রাইভেট স্কলারশিপ আছে যেগুলো আমাদের কলেজ থেকে অলরেডি প্রোভাইড করা হয়, এবং এই প্রত্যেকটি স্কলারশিপ কিন্তু আমাদের কলেজের স্টুডেন্টরা কিন্তু পায়। আমি একটু অরিন্দম স্যারের কাছে আসবো, আমাদের সময় আর খুব বেশি নেই হাতে, মিনিট দুয়েক সময় বাকি রয়েছে। আপনি যদি আমাদের একটু বলেন যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে রিসার্চ ট্রেন্ড, যে রিসার্চের কথা আপনি একটু আগে বলছিলেন, এই রিসার্চ ট্রেন্ড এখন কোন দিকে যাচ্ছে? দেখুন, অটোমোবাইল আমরা যেটা বলছিলাম যে এটা মেকানিক, আমরা আলোচনাটা এখানে শুরু করেছিলাম যে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট। হ্যাঁ, এই জিনিসটা, এই টেন্ডেন্সিটা ক্রমশ পরিবর্তন হয়ে এটা গাড়িটাকে আমরা প্রথমে দেখলাম গাড়িটা অটোমেটিক হয়ে গেল। যে গিয়ারটাকে আমার হাত দিয়ে দিতে হতো, এখন সেটা একটা সুইচ দিলেই সেই গিয়ারটা অটোমেটিক্যালি, আমি যেটা মাথার বুদ্ধি খাটিয়ে যেটা করতাম সেটা এখন অটোমেটিক হয়ে গেল। অটোমেটিক মানে কি, আইটির রোলটা সেখানে হয়ে গেল। আমার চিন্তা আমি কোন স্পিডে কত গিয়ার দেবো, এটা একটা। সো মোরাল ইন দ্য গত 10-15-20 বছরে আমরা দেখছি যে আইটি জিনিসটাকে আস্তে 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 টেক ওভার করে। লেটেস্ট হচ্ছে এআই। আপনাকে স্যার আমরা বলছি, আমরা স্বপ্ন দেখছি সেলফ ড্রাইভেন কার, যে গাড়ি চালাতে হবে না, আপনি বসে থাকবেন শুধু, গাড়িটা চলবে। তার মানে ফেস রিকগনিশন, রাস্তাটা কেমন, আপনার সামনে কি সিগন্যাল আছে, হঠাৎ বেড়াল চলে এলো, লোক চলে এলো, সেটা গাড়িটা নিজে থেকে বুঝতে পারবে। এটা তো আর গাড়ির মেকানিক্যালের অবস্থায় হচ্ছে না, এখন ইট ইজ পুরোটাই আইটি রিলেটেড। সো এই দিকে মুভ করবে আস্তে আস্তে গাড়ি। ডিজাইন এক হচ্ছে ডিজাইন, আরও নান্দনিক, আরও এয়ারোডাইনামিক, আরও ইউটিলিটেরিয়ান গাড়ি হয়ে উঠবে। এবং সেকেন্ড হচ্ছে আপনি মানুষ যেরকম করে চিন্তা করে, আপনি আপনার থেকে বোঝটা কমিয়ে নিয়ে সেটাকে আইটিতে কনভার্ট করে করা হবে। ইভিতে যেরকম নর্মাল গাড়িতে যতগুলো মুভিং পার্ট থাকে, ইভিতে তার থেকে 50% কম মুভিং পার্ট থাকে, বিকজ ওটা এখন ইলেকট্রিকে কনভার্ট হয়ে গেছে। এবার আমার গাড়িতে বসে যা যা ডিসিশন পয়েন্টস, সেগুলো সবই আইটি রিলেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একদম। স্যার, আপনি একদম শেষ মুহূর্তে চলে এসেছি। কল্যাণ স্যার, যারা এখন এইটা নিয়ে পড়বে বলে ভাবছে তার জন্য কি টিপস দেবেন এক লাইনে যদি বলেন? দেখুন, আমি একটাই কথা বলবো যে যারা 10 স্ট্যান্ডার্ডে আছে, যারা ডিপ্লোমা করতে চাইছে, তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো। 35%-এর ওপরে মার্কস পেলেই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অবশ্যই অ্যাভেলেবেল হবে। আর হচ্ছে যারা
10+2 স্ট্যান্ডার্ড তারা হচ্ছে মিনিমাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে টুগেদারলি 45% মার্কস পেতে হবে, সেটা পেলেই অর্থাৎ এখন পড়াশোনায় মন দিলেই যথেষ্ট। পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা তো ভালো করে করতেই হবে, একদম। তাহলে তো আলটিমেটলি কিছু হবে না ওটা দিয়ে। অনেক ধন্যবাদ স্যার আমাদের এতটা সময় দেওয়ার জন্য, খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হলো এবং আমার তো ইন্টারেস্ট আরো বাড়লো অটোমোবাইল ইন্ডাস্ট্রির প্রতি। থ্যাঙ্কস আ লট। Thank you. যারা শুনলেন তাদের অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে কি হতে চাই আবারও হাজির হবে, দেখতে ভুলবেন না, চিঠি লিখতে ভুলবেন না। আমাদের চিঠি লেখার ঠিকানা চট করে মনে করিয়ে দিই, কি হতে চাই প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কলকাতা, 18/3 উদয়শঙ্কর সরণি, কলকাতা 700095। এই ঠিকানায় চিঠি দেবেন। কি ধরনের অনুষ্ঠান চাইছেন, কি বিষয়ের উপর অনুষ্ঠান চাইছেন জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নমস্কার।